Hey everyone, this is Samsung Piash and you are watching Noob Rider. Welcome to another vlog. আজকে 8:07 বাজে, সময় আছে আজকে অফিসে যেতে। রিল্যাক্সেই যাওয়া যাবে মনে হচ্ছে, যদি জ্যাম না পড়ে রিল্যাক্সেই যাওয়া যাবে। একটু আগে আবহাওয়া দেখলাম হচ্ছে হলো মেঘলা, পুরা বৃষ্টি হবে, পুরা মেঘে কালো মেঘ হয়ে গেছে, এখন আবার রোদ হয়ে গেছে। এই কিছুদিন যাবৎ আবহাওয়ার কোনো মানে কখন কি হচ্ছে কোনো মা বাপ নাই। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি হইতেছে, এই 10 মিনিট পরে আবার রোদ হইতেছে। কালকেই তো সারাদিন বৃষ্টি রোদ বৃষ্টি রোদ। তারপরে অফিস থেকে রওনা দিলাম, তখন আকাশ পুরা কালো হয়ে গেল। মাঝামাঝি এসে হলো বৃষ্টি পাইলাম, রেইনকোট পরলাম, একটু পরে এসে আবার বৃষ্টি নাই, আবার শনি একটা এসে আবার বৃষ্টি। মানে কি যে একটা অবস্থা যাচ্ছে, আর বামে যাবে না কই যাবে সে নিজে বুঝতেছে না। এই বৃষ্টি হইলে আসলে বাইক চালায় ভালো লাগে না, বাইক ময়লা হয়ে যায় তো, শান্তি নাই বাইক চালায়। এখন রোদ উঠছে দেখে হচ্ছে হলো কালকে রাতের পর বৃষ্টি এনে দেখে এখন এই যে এগুলি শুকনা, এই পুরোটাই এখন ভিজা থাকতো, কাদা উঠতো, সামনের গাড়ির চাকা থেকে কাদা ছিটে, এই হেলমেটের ভাইজর ঘোলা হয়ে যায়, ক্যামেরার লেন্স ঘোলা হয়ে যায়, মানে একটা বিতিকিচ্ছিরি অবস্থা। যে জায়গায় পানি আছে, কিছু জায়গা আছে তো শুকায় না, এটা সেই কিছু জায়গার মধ্যে একটা। টাইমিং এর আগেই আছি, টাইমিং এর আগে থেকে দেখা যাক পৌঁছাইতে পারি কিনা। 8:30টার আগে 12 কিলো রাস্তা, 12.5 কিলোর কাছাকাছি রাস্তা। এটা যাইতে আসলে প্রতিদিন সকালে সর্বোচ্চ 20-25 মিনিট সময় লাগে ম্যাক্সিমাম, বাসা থেকে বাইর হওয়া, বাইক গ্যারেজ থেকে বের করা, সব মিলে 20-22 মিনিট সময় লাগে। আসার সময় ম্যাক্সিমাম আধা ঘন্টা 35 মিনিট। এই চিটাঙ্গড়ের এদিকে অফিসটা হওয়ার এই হলো একটা মজা। এই জন্য হচ্ছে অন্য জায়গায় চাকরি নেওয়াটাও আসলে এখন চিন্তার বিষয় হয়ে গেছে। মানে এই যে জার্নির কষ্টটা, এটা কিন্তু অনেক বড়। আপনি 2 দিন ছুটি মেজর, ঠিক আছে, বাট আপনি যে জার্নির যে কষ্টটা পাবেন না, দ্যাট ইজ মেজর। কেননা 1 ঘন্টা ধরেন, আমি 1.5 ঘন্টা আমি বনানী থেকে বাইক চালায় আসি, বেশি না, এটা 16 কিলো রাস্তা, 3 কিলো বেশি, কিন্তু সময় বেশি লাগে। তো ওই জায়গায় জ্যামের মধ্যেই গাড়ি 5 গিয়ারে দিয়ে ক্লাচ চাপো, ব্রেক চাপো, এই যে একটা প্যারা, এই প্যারাটা কিন্তু আসলে একটা মেজর প্যারা। আমি মানে এই কষ্টটা একদম প্র্যাকটিক্যাল বুঝতেছি এইদিকে চাকরি হওয়ার পর থেকে, যে এই জ্যামে বাইক না টানার যে কি একটা শান্তি, এটা আসলে বোঝানো যাবে না। আজকে গাড়ির চাপ একটু বেশি, বৃহস্পতিবার তো সকালবেলা বাসের চাপ বেশি থাকবে। কি লাভ হলো, যে পিছন থেকে অনেকক্ষণ ধরে ক্রস করার চেষ্টা করতেছে গাড়িটা। আমি তো যেতে পারবো না, আমি বাইক যেতে পারবো না, মানে তুমি গাড়িও যেতে পারবো না, সেটা খুবই নর্মাল ঘটনা। তো এখানে পারাপারি করার কিছু নাই। শালার রিক্সা, ওহো, আমি একটা জিনিস ভুলে গেছি, এই মাঝখানের গর্তগুলো যে ফিল আপ করে দিছে, এটা আমি ভুলে গেছি। এই কারণে এখানে স্লো হইতেছিলাম, না তো স্লো হইতাম না, কাইটা বাইরে যেতাম। ও, এটা একটা এক্সপ্রেসওয়ের ফিল দেয়, এই সাইনবোর্ডের মাঝের রূপ সুন্দর করে ফেলছে রাস্তাটা। একেবারে মসৃণ হয় নাই, কেননা প্রচুর উঁচু নিচু ছিল, ফিনিশিং সুন্দর হয় নাই পুরোপুরি। বাট এই রাস্তাটা কি ছিল, যারা এই রাস্তায় 1 বছর আগেও যাতায়াত করছে তারা জানে এই রাস্তার কি অবস্থা। সেই তুলনায় তো এটা মনে করেন এক্সপ্রেসওয়েই বলা যায়। এই রাস্তাতে 80-তে ক্রুজ করে যাব, এটা চিন্তাও করা যায় না, স্বপ্নের বাইরে ছিল এই জিনিসটা, এখন যাচ্ছে।
এটাই তো অনেক বড় একটা জিনিস, অ্যাচিভমেন্ট। আমার শিডিউল টাইমের 4 মিনিট আগে আছি আমি। শিডিউল টাইমের একটু পরে, এখান থেকে 8টা 15-তে আমাকে ইউটার্ন নিতে হয়। এটা হলো শিডিউল টাইম, 8টা 15, 16-তে ইউটার্ন নিতে হয়, 16-র দিকে ইউটার্ন হয়। ইউটার্ন হওয়ার পরে ওইখান থেকে ভিতরে ঢুকতে ঢুকতে 8টা 17 আর কি। এখন 8টা 16-র জায়গায় আমি 8টা 12-তে আছি, তাহলে 4 মিনিট শিডিউল টাইম আগানো আছি না, একটা ফিক্স টাইম হয়ে গেছে মোটামুটি। মানে 8টা 16-তে যদি আমি এখানে ইউটার্নটা নিতে পারি, তাহলে ধরেন যে আমার ওইদিকে হালকা পাতলা জাম পড়লেও 8:30টার মধ্যে আমি অফিসে পৌঁছে যাব। এই হলো শিডিউল টাইমের হিসাব, নাথিং এলস। শিডিউল টাইম 4 মিনিট আগানো ছিল। এখানে ইউটার্নের এখানে এসে আজকে গাড়ির চাপ বেশি, এই কারণে শিডিউল টাইম আমার এখানে 2 মিনিট গেছে। এই জন্য বৃহস্পতিবারে আসলে একটু আগে বের হই। বৃহস্পতিবারে একটু গাড়ির চাপ বেশি থাকে। এই রোডটা আসলে দেখা গেছে যে রেগুলার ট্রাফিক জ্যাম না থাকলেও বাস ট্রাকের চাপ একটু বেশি থাকে। তো তারপর আপনার পোর্ট থেকে মাল ছাড়া যেসব শিপমেন্ট ইপিজেডে ঢোকে, সেগুলির লম্বা সিরিয়াল থাকে অনেক সময়। সেটার কারণে ইপিজেডের মুখে একটা বড় সড়ো জ্যাম পড়ে এই বৃহস্পতিবারে। এটা একটা খুব বাজে কনসার্ন আমার জন্য। মানে ওভারঅল যদি ট্রাফিক জ্যাম না পড়তো বাংলাদেশে, আসলে ঢাকার মধ্যে কোনো জায়গায় যাওয়াই তো আসলে প্যারা না। বাইক বা গাড়ি থাকলে যদি ট্রাফিক জ্যাম ওইভাবে না থাকতো, যেমন মেট্রোতে আপনি চিন্তা করেন, মেট্রোতে কিন্তু আপনি রেগুলার মিরপুর থেকে মতিঝিল থেকে উত্তরা অফিস করা সম্ভব, বাট আপনি যখন বাসে বা গাড়িতে যাবেন সেটাও সম্ভব, কিন্তু সেই যে শারীরিক কষ্টটা আসে, এইটার সাথে আসলে কিছু তুলনা হয় না। ওইটা এক্সেপশনাল একটা জিনিস। আজকে রোদের, এতক্ষণ বললাম মেঘ ছিল, মেঘের পরে যে রোদটা উঠছে, রোদের তেজটা ভালোই, একদম ভাইজর দিয়ে এসে পুরা গালে পড়তেছে। চোখও কিছুটা নিচু করে রাখা লাগতেছে, চোখেও ভালো একটা হিট দিচ্ছে। বৃহস্পতিবার দেখি অটোর চাপও বেড়ে যায়, গাড়ি ঘোড়ার চাপ বাড়ে, সাথে অটোও বাড়ে। অটো তো বাড়ার কথা না, অটোতে এই রোডে প্রতিদিন যা চলে তাই চলে। আজকে রাস্তা ওইদিকে দেখে বলছিল মোটর আজকে চাপ আছে না, এদিকে তুলনামূলক এই যে মোড়গুলি পার হচ্ছি এসব জায়গায় অটো দাঁড়ায় থাকে, আজকে সেই চাপ নাই। দেখি পোলের মুখে যে যদি জাম না পড়ে, তাহলে আজকে পৌঁছায় গেছি কমফোর্টেবলি, একদম খুবই কমফোর্টেবলি পৌঁছায় যাবো, নাথিং ইম্পর্টেন্ট। অটোটা ডান সাইড দিয়ে চালাচ্ছিল, তো অটোর ওই পাশে কিছু আছে কিনা দেখা যায় না, হঠাৎ করে চলে আসছে, কিছু করার নাই। এমন কোনো ইমার্জেন্সি ব্রেক না, নর্মাল ব্রেকিং। হ্যাঁ, এবিএস এর কারণে ধরেন যে অনেক আমি হার্ড ব্রেকিং করি, যেটা এবিএস এর কারণে আসলে চাকা স্কিড করায় না। বাট যদি এবিএস না থাকতো হয়তো চাকা স্কিড করলেও করতে পারতো। এই এবিএস ছাড়া গাড়ি আসলে খুব বেশি চালানো আমার হয় নাই, সেই কারণে এবিএস ছাড়া গাড়ির প্যারাটা কি যায় না। এবিএস ছাড়া গাড়ি প্রথম যেটা ধরছিলাম সেটা শিখে জিক্সারের নন এবিএস যেটা মনোটন, সেটা চালায় আমি অ্যাক্সিডেন্ট করছিলাম ব্রেক করতে যেয়ে। না, পোলো আজকে জাম নাই, পৌঁছে যাব।
লাস্ট জ্যাম পড়বে ইপিজেড গেটে যদি ট্রাকের চাপ থাকে, এই ছাড়া জ্যাম নাই। পোলের মোড়টা খেলে একটাই ভয়, অটোগুলি কোনখান দিয়ে হুটহাট করে ঘুরে দেয় তার নাই ঠিক, এই ছাড়া আর কোনো। এটা হলো সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন। এটার কাজ আমি যখন সারেন্সে ছিলাম ক্রেন কোম্পানিতে, 600 টনের মোবাইল ক্রেন দিয়ে আমরা এটার কাজ করছিলাম স্যামসাং এর সাথে। তারপর এখান থেকে হলো স্যামসাং এর আরেকটা প্রজেক্ট হলো মেঘনাঘাটে, সেটার অর্ডার আমরা এখান থেকে নিয়েছিলাম। তবে এই পাওয়ার প্ল্যান্টটা আমার যতটুকু জানা মতে ফুল ফেজে প্রোডাকশন চলে না, কিছু ব্যাকলগ আছে তাদের। যেমন ভেড়ামারা পাওয়ার প্ল্যান্টটা করার পরে ভেড়ামারা পাওয়ার প্ল্যান্টটা আসলে ওইভাবে প্রোডাকশন ক্যাপাসিটি নাই, ডিক্রিজ করছে। সাথে হলো আপনার ওই পাশে যখন রূপপুর করা শুরু হয়েছে, রূপপুরটা যখন হয়ে যাবে ভেড়ামারা পাওয়ার প্ল্যান্টটা পুরোপুরি অকেজো হয়ে যাবে, মানে ওইটার কোনো আর পাওয়ার আউটপুট নিয়ে চিন্তা করার কিছু নেই। তো অ্যাকচুয়ালি পাবলিক আর কোটি কোটি টাকা নষ্ট। বাংলাদেশের কোনো গভর্নমেন্টই, মানে আসলে গভর্নমেন্টের দোষ না, এটা দোষ হলো যারা আপনার ফিজিবিলিটি অ্যানালাইসিস করে, মানে একটা প্রজেক্ট শুরুর আগে, টেন্ডারের আগে যে আপনার গভর্নমেন্টের স্টাডিগুলি চলে, বিভিন্ন সংস্থার, গভর্নমেন্ট বাইরের কিছু সংস্থাকে আপনার কাজও দেয় যেগুলির স্টাডি করার জন্য। সেই স্টাডিগুলি আসলে মানে একদম অকেজো। তারা যা সব গভর্নমেন্টের টাকাই নেয়, এই কোটি কোটি টাকা খরচ করে তারা করায় দিন শেষে যে রেজাল্ট দেয়, ওই রেজাল্টের উপরে ভিত্তি করে তো গভর্নমেন্ট ডিসিশন নেয় কোথায় কোথায় পাওয়ার প্ল্যান্ট করবে, বাট ওই ডিসিশনগুলি আসলে ফুল প্রুফ হয় না। এটা গভর্নমেন্টের থেকে গভর্নমেন্ট অফিসিয়ালদের দোষ বেশি দিব আমি। ও না, জাম নেই, চলে যাব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। তো দেখা হবে সামনের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।